যে লোকটা কখনো ব্যবসা করেনি সে কি গিয়েই ব্যবসা করতে পারবে? নগদ যা পাও হাত পেতে নাও, তো যেই অফারটা আমার হাতে যখন ছিল ছেড়ে না দিয়ে আমি অফারটা লুফে নেই, এগুলো কোনোটাই নেই, এগুলো সম্পূর্ণ ভুয়া। সে একজন দালাল, অসহায়ের জীবনযাপন করতেছে, কেউ জেলে আছে। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা এরকম কোনোভাবেই কোনো প্রতারণার ফাঁদে পা দিয়েন না। এসব লোকগুলো রিপ্লেস করে ফেলবো, আমি সব বাংলাদেশিদেরকে নিয়ে নিই, আমরা তাদেরকে কাজ দিতে পারবো। আমাদের এখানে কাজের সুযোগ আছে। 20-50 লাখ টাকা নিয়ে এসেছেন, 1 বছর পরে আপনার 1 টাকাও নাই, আপনাকে ফিরে যেতে হবে। প্রচুর পরিমাণে পয়সা খরচ হয় এই ভিসা করার জন্য, রেনু করার জন্য। থাইল্যান্ডে এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং ভিসা থাই গভর্নমেন্ট আমাদের দেশকে দিচ্ছে না। আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশিরা সাধারণত আমাদের সফলতা আমরা দেখতে পারি না। একটা টুরিস্ট এখানে আসার পরে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়, যদি আপনি কাউকে হর্ন দেন তার মানে আপনি তাকে গালি দিলেন। গভর্নমেন্ট নোটিস করলো যে এই বিল্ডিংটা তাদের এই সমুদ্রের ভিউটাকে বাধা দিচ্ছে, যার কারণে কোর্ট থেকে একটা আদেশ হলো যে এটাকে ভেঙে ফেলতে হবে। তারা কি করতেছে, তারা হয়তোবা আপনাকে বলবে থাইল্যান্ড, আপনাকে নিয়ে যাবে কম্বোডিয়া এবং লাওস। এই দুটো দেশ কিন্তু অনেক গরিব, ইভেন বাংলাদেশ থেকেও গরিব তারা। আমি হচ্ছে আজকে গোল্ডেন ভয়েস অফ বাংলাদেশের সন্ধানে আমি আছি পাতায়ার একটি খুব সুপরিচিত জায়গাতে। এটা হচ্ছে পাতায়া বিচের পাশে বাংলাদেশের সোনার একজন ছেলে, মূলত 2জন ছেলে, তারা এখানে ব্যবসা করছে বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা আজকে চলেন ওদেরকে সারপ্রাইজ দিব এবং আমরা এই গোল্ডেন ভয়েস অফ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাকে আমরা দেখাবো। Golden boys of Bangladesh, golden boys of Bangladesh, we stepping no delay. Golden boys of Bangladesh. আসসালামু আলাইকুম, আমি সোহাগ হাওলাদার, ওনার অফ নূরজাহান পাতায়া রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। আমার অ্যাড্রেসটা খুবই সহজ। আপনি যদি পাতায়াতে আসেন, পাতায়া সি বিচে রয়্যাল গার্ডেন শপিং মলের ঠিক পাশেই বিচ রোডের উপরে আপনি আমার বাংলাদেশি ফ্ল্যাগ সহ একটা সাইনবোর্ড দেখতে পারবেন নূরজাহান পাতায়া নামে, এবং বাংলাতে লেখা রয়েছে। তো আপনার এই সাইনবোর্ড থেকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, একটু ভিতরে ঢুকলেই আমার রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস। ভাই এটা হচ্ছে মূলত আপনাদের একটা প্রতিষ্ঠান? হ্যাঁ, এটাও আমাদের, এটা রুমও আছে আমাদের উপরে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাঝে মধ্যে তো ওই সাইডটা পুরো ফুল হয়ে যায়, তখন আমরা এটা হচ্ছে আপনাদের গেস্ট রুম এক পাশে, আপনার হচ্ছে খাবার সার্ভ করি আমরা, খাবার সার্ভ করেন এক জায়গায়। তো দর্শক, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন ভয়েস অফ বাংলাদেশের আজকের বিশেষ হিরো সোহাগ হাওলাদার ভাই আমার পাশেই বসে আছেন। এই পাতায়া শহরের মধ্যে আমি যত মানুষের সাথে দেখা করছি তার মানে সবচেয়ে পুরনো সিটিজেন ভাই আপনি। কত বছর যাবত আছেন? আমি প্রায় 20 বছর। প্রায় 20 বছর যাবত। এই 20 বছরের গল্প 20 মিনিটে শেষ হবে না আমরা জানি। তো এই 20 মিনিটের মধ্যে 20 বছরের যে বিশেষ ঘটনাগুলো, তার ব্যবসায়িক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার সাফল্য, তার স্ট্রাগল, আমরা সবকিছু ভাই আজকে শুনতে চাই, যদি আপনি আমাদেরকে সময় দেন। হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ ভাই। আমাদের গোল্ডেন ভয়েস অফ বাংলাদেশের দর্শকের পক্ষ থেকে আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমি আসছি আপনার এখানে, আপনার বাসায় আসছি। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু আসার পর থেকে এখানে আপনার সুনামই শুনছি, আমি আপনার সম্পর্কে কোনো কিছু শুনি নাই, সুনামগুলোই শুনছি। তো সুনামগুলো আপনি কিভাবে অর্জন করছেন এই পাতায়া শহরে 20 বছরে? থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। চেষ্টা করি সবসময় সুনামটাই যাতে মানুষ বলে, জি। কারণ সুনাম কামানোটা খুবই একটা কষ্টের কাজ। দুর্নাম মানুষ খুব অল্পতেই করে দেয়, বাট আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুনামের সহিত যে 20 বছর এখানে থাকতে পেরেছি, এটা একটা আল্লাহর অশেষ রহমত। আর চেষ্টা করি ভাই মানুষকে কোনো ধরনের কারো কোনো ক্ষতি না করা, বরঞ্চ যতটুকু পারি উপকার করা। তো সেক্ষেত্রে হয়তো মানুষ সুনাম করে বা ভালো বলে। তো জসিম ভাই, আপনি কত বছর ধরে আছেন এখানে? আমিও প্রায় 10-11 বছর হয়ে গেছে। 10-11 বছর। আচ্ছা আচ্ছা। সকলের জীবনে তো একটা এম ইন লাইফ থাকে। তো সোহাগ ভাইয়ের জীবনের এম ইন লাইফটা কি ছিল এবং এম ইন লাইফটা কি আপনার পাইছেন আপনি? জি না ভাই, আমার এম ইন লাইফ ছিল আমি দেশের হয়ে সার্ভিস করব, লাইক বাংলাদেশ সেনাবাহিনীতে আমার মানে যাওয়ার জন্য আমি শুরু থেকে ছোটবেলা থেকেই এটা আমার একটা এইম ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাব এবং দেশের হয়ে দেশকে রক্ষা করার যে দায়িত্বটা সেটা পালন করব। তো আমার যখন ইন্টার পরীক্ষা হয়ে যায়, ইন্টার পরীক্ষার পরে যেই রেজাল্টের অপেক্ষায়, ওই সময়টা আমি আসলে এই প্রস্তুতিটা নেই, এবং নেওয়ার পরে একটা সময় যখন আমি নিজেকে মনে করলাম না ঠিক আছে আমি ফিট, এখন যেতে পারবো বা অ্যাপ্লাই করব, তখন অ্যাপ্লাই করার জন্য মানে যখন গেলাম দেখলাম যে আমার এজ শর্টেজ 6 মাস। 6 মাস পরে আমার এজ হবে।
তো সেই 6 মাস অপেক্ষা করাটা মানে একটা তখন একটা আসলে আমি মনে করি যে লাইফের একটা টার্নিং পয়েন্টই কিন্তু এটা। আপনি একটা ছেলে ইন্টার পাস করলো, এরপরে সে কি ইউনিভার্সিটিতে যাবে, কি করবে, সে কি ব্যবসা করবে, কি করবে, তো এই চিন্তাগুলো নিয়ে একটা ডিপ্রেশনও ছিল, কাজ করতেছিল। তো পাশাপাশি সেনাবাহিনীতে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো সেই প্রস্তুতিগুলো নিচ্ছিলাম। তো আল্লাহ কপালে লিখে রেখেছিল প্রবাস জীবন। তো এই 6 মাসের ভিতরে আসলে চলে আসা, এরপরে আমি চলে আসি। আচ্ছা সোহাগ ভাই, থাইল্যান্ডে আপনাকে কে নিয়ে আসলো, মানে কে আপনার মাথায় বুদ্ধিটা দিল যে থাইল্যান্ডে যাইতে হবে পৃথিবীর এত দেশ থাকতে? থাইল্যান্ডে আসলে আমাদের এক সম্পর্কে মামা হন, উনি আমাকে অফার করেছিলেন যে তুমি থাইল্যান্ডে যাবে কিনা। তো আমার মাথায় তখন ঢুকলো যে প্রথম নগদ যা পাও হাত পেতে নাও। তো যেই অফারটা আমার হাতে যখন ছিল, চিন্তা করলাম যে অফারটা ছেড়ে না দিয়ে আমি অফারটা লুফে নেই। তো আমি ওনার কথা রাজি হয়ে যাই এবং থাইল্যান্ডে আসার চিন্তা করি। ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ভাইয়ের বাসায় আর কি, ভাই এখানে কন্ডোতে থাকে। এটা হচ্ছে জিম, সুইমিং পুল। এই কন্ডো সম্পর্কে ভাইয়া যদি একটু দর্শকদেরকে ধারণা দিতেন যে কোন লোক বাংলাদেশে এসে যদি থাকতে চায় বা এখানে কিভাবে থাকতে পারবে বা খরচ কিরকম হয় বা আপনার কিরকম পড়ছে এখানে খরচ? আপনার মান্থলি একটা কন্ডো ভাড়া নিতে গেলে আপনার মনে করেন যে মান্থলি 15,000 বাদ ভাড়া। ডিপেন্ড করে আপনি কতটুকু সিটি থেকে দূরে যাচ্ছেন, কতটুকু কাছে থাকবেন। বেশি দূরে গেলে একটু ভাড়াটা কম হয়, সিটির বেশি কাছে থাকলে ভাড়াটা বেশি হয়। কোন ধরনের লোক অ্যাকচুয়ালি থাকে এই কন্ডোর মধ্যে? এখানে ম্যাক্সিমাম যারা বেশি দিন স্টে করে, যারা ব্যবসা বাণিজ্য করে, যাদের এখানে বিভিন্ন কাজ বাজ আছে, মান্থলি থাকতে হয়, তারা হোটেলে না থেকে এরকম কন্ডোমিনিয়াম কন্ডোতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর একটি জায়গা, এবং এই সুইমিং পুল কি সবার জন্য? সবার জন্য। কন্ডোতে যারা থাকে জি, স্পেশালি তাদের জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নতুন যারা ব্যবসা করতে আসবেন থাইল্যান্ডে, যারা পাতায়াতে আসতে চাচ্ছেন, তো তাদের প্রতি আপনার অ্যাডভাইস কি, যে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী করতে চাচ্ছে, যে আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী করতে চাই বা আমার ইন্টারেস্ট আছে? প্রথমত হচ্ছে থাইল্যান্ডে ব্যবসার জন্য আপনার যে এসেই ব্যবসা করতে পারবেন এরকম পরিবেশের কোনো কান্ট্রি না। বিকজ আপনারা সবাই জানেন যে থাইল্যান্ডে আমাদের এখন পর্যন্ত লেবার মার্কেটটা শুরু হয়নি, যার কারণে আমাদের এখানে কেউ এসেই হুট করে কাজ করা বা হুট করে একটা ব্যবসা করা এটা এতটা সহজ না। করতে পারবেন, আপনি চাইলে জোর করে করলেন, টাকা পয়সা খরচ করবেন, একটা সময় গিয়ে আপনি আর্থিক ক্ষতি হবে। করে যায়। এটা কি ভাইয়া আসলে কম্পিটিশনকে আপনি বোঝাচ্ছেন, না আপনি এখানকার বর্তমান ইকোনমিক্যাল সিচুয়েশন, তারপরে ধরেন লোকাল সিন্ডিকেট কম্পিটিশন, সবকিছুকে আপনি কোন দিকটাতে আপনি focus না না না, করছেন? আমি বলতেছি যেটা হলো যে আপনার এখানে যেহেতু আপনার ভিসাটাই লং স্টে করার জন্য যে ভিসাটা, জি। সেই ভিসাটাই কিছু জটিল প্রক্রিয়ার ভিতর থেকে করতে হয়। বিকজ আমরা যেহেতু এখানে লেবার মার্কেট আমাদের নাই, সেক্ষেত্রে আমাদের ভিসার যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটাও কিন্তু আমাদের নাই। আচ্ছা। যার কারণে আপনাকে এসেই একটা কোম্পানি করতে হবে। কোম্পানি করলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন বিষয়টা তা না। আপনি কোম্পানি করবেন, কোম্পানি কি করছে, কোম্পানির তো ব্যবসা লাগবে, হ্যাঁ। কোম্পানি করলে তো আর হয়। তো কি ব্যবসা করবে, কোম্পানি কি ব্যবসা করে, সেগুলো যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে দেখাতে পারেন, তাহলে আপনি বিজনেস ভিসা পাবেন, যেটা বছর বছর রেনিউ করতে হবে। একটা মানুষ শুরুতে এসেই সে কোম্পানি করবে, কি ব্যবসা করবে, কি না করবে, হ্যাঁ সে যেটা করতে পারবে, কিছু দালাল আছে যারা বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখাবে, 1 লাখ টাকা ইনভেস্ট করলে 2 লাখ টাকা লাভ, এরকম। এই টাইপের যেই আচ্ছা আচ্ছা। প্রলোভন যারা হ্যাঁ দেখায়, হ্যাঁ হ্যাঁ। ওরা হয়তোবা আপনাকে কোনো একটা জায়গাতে নিয়ে কিছু একটা দেখিয়ে, লোভ লালসা। হ্যাঁ, লোভ লালসা দেখিয়ে বড়জোর আপনাকে একটা ভিসা করে দিতে পারবে, যেটা 1 বছর মেয়াদি। বাট ব্যবসা বাণিজ্য যাই ওরা বলবে না বলবে, সেটা হবে সেটা আদৌ আসলে হবে না। এবং রেজাল্টটা এরকম হবে যে আপনি 2, 4, 20, 50 লাখ টাকা নিয়ে এসেছেন, 1 বছর পরে আপনার 1 টাকাও নাই, আপনাকে ফিরে যেতে হবে অথবা অন্যের কাছে কাজ করতে হবে। থাইল্যান্ডে বর্তমানে ভালো আছেন, আপনারা কাজ করছেন, তো আপনাদের তো অনেক ধরনের সমস্যাও আছে, যে সমস্যাগুলো আপনারা ফেস করেন। তো এখানে মূলত আপনি 20 বছরের মধ্যে কি কি সমস্যা ফেস করতেছেন বা নতুন নতুন কি সমস্যাগুলো তৈরি হচ্ছে? যেহেতু আমাদের দেশে ওয়ার্কার ভিসাটা হয় না, আপনার লেবার ভিসা যেটা বলা হয়, এটা যেহেতু আমাদের সাথে থাইল্যান্ডে নেই, সেক্ষেত্রে আমাদের ভিসার একটা জটিলতা থাকে এবং প্রচুর পরিমাণে পয়সা খরচ হয় এই ভিসা করার জন্য, রেনিউ করার জন্য। এবং আমরা যারা ব্যবসা করি বা অন্যান্য যারা আছেন ব্যবসা করেন, আমাদেরকে কিন্তু এই দেশের যারা লেবার শ্রেণীর যেই দেশের লোকগুলো আছে তাদেরকে কাজে নিতে হয়, লাইক মিয়ানমার, তারপরে আপনার কম্বোডিয়ান, লাওস, এইসব কান্ট্রি।
তো আমাদের যদি এই কাজগুলোতে যদি আমাদের দেশের ওয়ার্কার আমরা লেবার পেতাম, তাহলে আমাদের কাজগুলো আরো সুইফট হতো, ভালো হতো এবং ভালো আউটপুট পাওয়া যেত এবং আমাদের খরচও কম হতো। শখ ভাই, আপনি বলছিলেন যে 1 বছরের ভিসা দিবে এবং তারপরে সেই লোকটাকে চলে যেতে হবে। তো বর্তমানে কি এরকম বাংলাদেশ থেকে অনেকেই তো আসতেছে বিজ্ঞাপনের মাধ্যমে বা যারা লোক নিয়ে আসতেছে, তো এগুলো কি আদৌ সত্য বা ম্যান পাওয়ারের কথা বলে জানতেছে? একটু যদি আপনি দর্শকদের মাধ্যমে ক্লিয়ার করতেন, দর্শকের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করছেন। আসলে এটা আমাদের দেশের সবার জানা উচিত। অনেকেই জানেন, অনেকে হয়তোবা জানেন না। থাইল্যান্ডে এখন পর্যন্ত আমাদের ম্যান পাওয়ারের কোনো ধরনের কোনো থাইল্যান্ড বাংলাদেশের কোনো চুক্তি এখন পর্যন্ত হয় নাই। যেসব লোকেরা আপনাদেরকে বলবে যে থাইল্যান্ডে আপনাকে কাজের জন্য কাজের ভিসা দিয়ে পাঠাবে, ওয়ার্ক পারমিট দিয়ে পাঠাবে, এটা আপনারা ধরে নেবেন যে সে একজন দালাল। সে আপনাকে কোনো বিপদে ফেলবে, আপনার টাকা সে খেয়ে ফেলবে। কারণ থাইল্যান্ডে এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং ভিসা থাই গভর্নমেন্ট আমাদের দেশকে দিচ্ছে না। আমাদের দেশকে দিচ্ছে না বলতে আগে দিচ্ছে, এখন দিচ্ছে না বিষয়টা তা না। কখনই আমাদের সাথে এই ওয়ার্কিং যে ম্যান পাওয়ারের যে এটা আমাদের সাথে কখনোই ছিল না, যার কারণে আমাদের কিন্তু এটা একেবারেই টোটালি অফ। রিসেন্টলি একটা কথাবার্তা চলতেছে, হয়তোবা যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমাদের যদি গভর্নমেন্ট লেভেল থেকে সবকিছু ঠিক থাকে, দুই দেশের গভর্নমেন্ট লেভেল থেকে, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এটা হবে। বাট টিল নাও এখন পর্যন্ত থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো ধরনের আপনার এই যে শ্রম বাজার, এ ধরনের কোনো চুক্তি আমাদের থাইল্যান্ডের সাথে বাংলাদেশে নেই। যার কারণে আমি সবাইকে বলবো, আপনাদেরকে যে বা যাহারাই বলবে যে থাইল্যান্ডে আপনাদেরকে নিয়ে যাবে, ওয়ার্ক পারমিট দেবে, 3 বছরের ভিসা, 1 বছরের ভিসা, 5 বছরের ভিসা, এগুলো কোনোটাই নেই। এগুলো সম্পূর্ণ ভুয়া। এবং আপনারা অবশ্যই এই ধরনের লোকের কারো কাছে টাকা পয়সা লেনদেন করবেন না, আপনি তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এবং আপনাদেরকে আরো একটু বলে রাখি, রিসেন্টলি এই ঘটনাগুলোর জন্য অনেককে তারা থাইল্যান্ড, কম্বোডিয়া অথবা লাওস এইসব দেশের ভিসা করে বা কোনোভাবে তাদেরকে এইসব দেশে নিয়ে এসছে, যারা এখন খুবই অসহায় জীবনযাপন করতেছে। কেউ জেলে আছে, কেউ পাহাড়ে ছিল, কেউ বিভিন্ন সমস্যায় ছিল। তো এই সমস্যাগুলো এখনো আছে, আপনারা এগুলো জেনে শুনে বুঝে আসবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে, আমি যখন দেশের বাহিরে যাই বা বিভিন্ন জায়গায় আমি সফর করি, তখন আমাকে অনেকে বলে যে আমাদের ক্ষতি করার জন্য অন্য লোকের দরকার নাই, আমাদের ক্ষতি করার জন্য বাঙালিরাই যথেষ্ট। তো এটা কি পাতেয়া শহরের মধ্যেই আছে? আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশিরা সাধারণত আমাদের সফলতা আমরা দেখতে পারি না। আমরা সবসময় একটা জেলাসি মনোভাব থাকে। বিশেষ করে আপনি যেটা বললেন বাইরে দেখছেন, আমিও যতগুলা দেশে গিয়েছি সেম একই প্রবলেম। আমাদের নিজেদের ভিতরে একটা জেলাসি কাজ করে। জেলাসিটা লাইক এরকম যে আচ্ছা ও ভালো করতেছে, আমি করতে পারতেছি না, এই টাইপের জেলাসি। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতে জানি না। আমার মনে হয় মানুষ যদি মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারে বা করতে জানে, তাহলে জীবনটা আরো বেশি সুন্দর হবে। আমার মনে হয় সবার উচিত কারো জেলাসি না করে, বরং একটা মানুষ যে সফলতার সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে, ওকে আর একটু সাহায্য করা, যাতে ও আরো ভালোভাবে ওর সফলতাটার কাছে যেতে পারে। এখানে যে 2-4 জন আমরা যারা একেবারে যে নেই বিষয়টা তা না, 2-4 জন যাদেরকে আমরা নিয়ে এসেছি বা যারা আছেন থাকেন, সংখ্যায় খুবই কম, তারা সবাই বিজনেস ভিসা করে থাকে, ঠিক আছে? এবং একটা বিজনেস ভিসা করার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো যে একটা বড় কোম্পানির যেই সব ডকুমেন্টস গুলো ফলো করতে হয়, যেই সব সেটআপ গুলো রেডি থাকতে হয়। আমরা একটা রেস্টুরেন্ট বলেন, ছোট একটা ব্যবসা বলেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে কোম্পানি করলে আমাদের সেম রুলস গুলো ফলো করতে হয়। সেক্ষেত্রে প্রবলেমটা কোথায় হয়? আপনাকে ছোট একটা কোম্পানি রান করতে আপনাকে অনেক ডকুমেন্টেশন মেনটেন করতে হয়। তো তখন কি হয়, আপনার একটা বাঙালিকে একটা বিজনেস ভিসা দিয়ে রাখতে গেলে যেই পরিমাণ টাকা তার পিছনে খরচ হয় ফর ভিসা, তার স্যালারি, থাকা খাওয়া, সেই টাকা দিয়ে আমি নেপালি বা বার্মিজ যারা বা কম্বোডিয়ান বা লাওসের, আমরা 3টাকে রাখতে পারি। সেক্ষেত্রে আমার জন্য কি হচ্ছে, একটা বাংলাদেশি ওয়ার্কার আমার জন্য রাখাটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যারা আছি, আমরা চাইলেও, আমাদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা কিন্তু বাঙালিদেরকে কাজে রাখতে পারতেছি না। তা আমাদের ম্যানপাওয়ার চালু হওয়ার কি আলোচনা চলছে এখানে, যে ম্যানপাওয়ার চালু হতে পারে বা কবে নাগাদ এটা হতে পারে, বা মানুষকে কি আপনি একটু বলতে পারেন যে আনুমানিক ডেট কতদিনের মধ্যে ম্যানপাওয়ার সরকার চালু করবে? আসলে ম্যান পাওয়ারের কথাটা রিসেন্টলি উঠে এসছে এভাবে, থাইল্যান্ড যখন কম্বোডিয়ার সাথে জানেন একটা
বর্ডার নিয়ে একটা সমস্যা নিয়ে তাদের মোটামুটি একটা যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল, তখন থেকে কিন্তু থাই লোকালদের কম্বোডিয়ানদের প্রতি একটা চলে এসছে। হ্যাঁ, তারা একটু কম্বোডিয়ানকে যে তাদের তাদের সাথে যেহেতু যুদ্ধ করতে চাচ্ছে তারা, বা যুদ্ধ হয়ে গেছে, একটা দুটা মানে ইনসিডেন্টও হয়েছে, তখন কম্বোডিয়ানদের কিন্তু থাইরা আগের মতন ওই চোখে আর দেখে না। যার কারণে গভর্নমেন্টও ডিসিশন নিয়েছে যে তারা কম্বোডিয়ার যে শ্রম বাজারটা যেটা থাইল্যান্ডে ছিল দীর্ঘদিন যাবত, সেটা তারা বন্ধ করে দিবে। এবং অনেক কম্বোডিয়ানরা এই যুদ্ধের ভয়ে চলেও গিয়েছে, গভর্নমেন্টও তাদেরকে যেতে বাধ্য করেছে, এরকম অনেক বিষয় ছিল। যার কারণে কম্বোডিয়ান শ্রম বাজারটা যখন ফল করলো, ওদেরকে যখন থাইরা আর দিবে না বলে দিল, তখন কিন্তু থাই শ্রম বাজারে শ্রমিকদের একটা সংকট তৈরি হয়েছে। কারণ মোস্ট অফ দ্য কম্বোডিয়ান্স তারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতো থাইল্যান্ডে। তো এই সংকটটার কারণে একটা কথা উঠে এসেছে যে থাইল্যান্ড বাংলাদেশের দিকেও দেখছে, বা বাংলাদেশকেও চিন্তা করতেছে যে বাংলাদেশ থেকে তারা কোনো শ্রমিক আনতে পারে আনতে কিনা। পারে। হ্যাঁ। আচ্ছা। তো এই ধরনের একটা কথাবার্তা উঠছে। এই ধরনের কথাবার্তাটা আপনার লাস্ট কয়েক মাস যাবত চলছে। হয়তোবা গভর্নমেন্ট পর্যায়ে আরো বেশি কথাবার্তা তাদের ভিতরে হচ্ছে, আমরা তো আসলে অত ডিটেলস জানি না। বাট এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রেজাল্ট বা কোনো কিছু হয়নি। এটা শুধু কথাবার্তা মানে আগানো ওই পর্যন্তই আছে। আপনি যতটুকু জানেন আমরাও ঠিক ততটুকুই জানি। বাট এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ফাইনাল স্টেপ বা আমাদের বাংলাদেশের আসতে পারবে আসলে রেডি, এরকম কোনো কিছু এখনো হয়নি। আমার মনে হয় এটা আরো সময় লাগবে, এত তাড়াতাড়ি মনে হয় না, আমার মনে হচ্ছে না এত তাড়াতাড়ি কিছু হবে। আমার এখানে আমার যে কয়জন ওয়ার্কার দরকার, আমি সেই কয়জন যদি আমি বাংলাদেশি ওয়ার্কার দিয়ে কাজ করাতে পারি, তাহলে আমার আউটপুটটাও আরো ভালো হবে। কিন্তু আমি কিন্তু সেটা পাচ্ছি না বিকজ অফ কাগজপত্রের যে ঝামেলাগুলো, এই কারণে। তো যদি শ্রম বাজারটা খুলে যায়, আমি মনে করি আমার এখানে এক বার্মিজ যারা কাজ করতেছে, কম্বোডিয়ান যারা কাজ করতেছে, এইসব লোকগুলো রিপ্লেস করে ফেলবো, আমি সব বাংলাদেশিদেরকে নিয়ে নিবো। কারণ বাংলাদেশিরা আমার কাজে যতটুকু আউটপুট দিতে পারবে, আমি কিন্তু অন্য দেশের লোকজন দিয়ে ওই আউটপুটটা পাচ্ছি না। বাট আমি এখন বাংলাদেশিদেরকে নিতে পারতেছি না বিকজ তারা বেশি খরচ পড়ে যাচ্ছে। তার কারণে আমাকে কিন্তু বাধ্য হয়ে আমাকে এখন এই বার্মিজ ওয়ার্কারদেরকে নিতে হচ্ছে, বা কম্বোডিয়ান বা লাউস এদেরকে নিতে হচ্ছে। আমার কোনো চয়েস নাই। যখন আমার সামনে বাংলাদেশি ওয়ার্কার নেওয়ার চয়েস থাকবে, অবভিয়াসলি আমার মানে 5 জনের 5 জনই বাংলাদেশি থাকবে, 10 জনের 10 জনই বাংলাদেশি থাকবে। এবং আমি এটাকে ওয়েলকাম জানাই, এবং আমি 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 আমরা আরো বেশি উপকৃত হব যদি বাংলাদেশি শ্রমিকরা থাইল্যান্ডে এসে কাজ করতে পারে। আমরা যারা ব্যবসা করি আমরা বেশি উপকৃত হব, আমরা তাদেরকে কাজ দিতে পারবো, আমাদের এখানে কাজের সুযোগ আছে, তারা আমাদের এখানে কাজ করতে পারবে। তাদেরকে আমরা কম্পিটিটর মনে করি না, বরঞ্চ আমরা মনে করি আমাদের দেশের ছেলেরা এসে যদি এখানে প্রবাস জীবনে ভালো কিছু করতে পারে, দেশে রেমিটেন্স পাঠাতে পারে, আমাদের দেশের জন্য ভালো। হয় নয়, কেন না? আমরা সবসময় ওয়েলকাম জানাই, কিন্তু সেই সুযোগটা হওয়াটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা যদি যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য ভালো। শখ ভাই, আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে, যেহেতু আপনি আছেন দীর্ঘ সময় ধরে পাতেয়া শহরে কাজ করছেন, তো অনেকেই অ্যাকচুয়ালি চাচ্ছে যে এই মুহূর্তে আমি কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো নিয়ে আমি পাতায়াতে থাইল্যান্ডে আমি আসব, আমি ব্যবসা করতে যাব। তো যারা একেবারেই নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি এই কথাটা উত্তর দিয়েছেন আমাকে একবার, তো যারা একেবারেই নতুন, যাদের ব্যবসা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, আপনি কি তাদেরকে অপেক্ষা করার জন্য বলবেন যে ম্যান পাওয়ার চালু হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, নাকি আপনারা এসে নন বি ভিসা যেটা সেটা দিয়ে আপনারা কাজ শুরু করেন? এসেই কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আপনি বাংলাদেশে কোনো বিজনেস করেন নাই, আমি বিদেশ বাদই দিলাম, আপনি দেশের কথাই চিন্তা করেন। যে লোকটা কখনো ব্যবসা করেনি, সে কি গিয়েই ব্যবসা করতে পারবে? তার একটা সার্টেন পিরিয়ড সময় তাকে দিতে হবে, বুঝতে হবে সে কি করবে, কোনটা সে করতে পারবে, কোনটা করতে পারবে না, কোনটায় কি লাভ হবে, কোনটায় লস হবে। আপনি নিজ দেশে থেকেই কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আর সেখানে আপনি বিদেশে আসবেন, বিদেশে একটা দেশে গিয়ে আপনি 50 লাখ টাকা নিয়ে গেলেন, 1 কোটি টাকা নিয়ে গেলেন, আপনি ব্যবসা করে ফেলবেন। এই ধরনের চিন্তা ভাবনা আমি বলবো আপনাদের যাদের আছে ভাই, তারা আপনারা এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে সরে যান। এটা না করে আপনারা বরঞ্চ মার্কেট আগে যাচাই করেন, কিভাবে করা যায় কিভাবে করা যায় না, এগুলো আগে বুঝুন। কোনো একটা জায়গাতে যান, সময় দেন, সেখানে দেখেন। প্রয়োজন হলে আমি বলবো আপনারা আসেন, যেহেতু থাইল্যান্ড একটা টুরিস্ট কান্ট্রি, অনেক মানুষ ঘুরতে আসে, আপনারা ঘুরতে আসেন, ঘুরতে এসে আপনারা 1 মাস থাকেন, 2 মাস থাকেন, তারপরে দেখেন, তারপরে বুঝে শুনে আপনারা ডিসিশন নেন। আর যেখানে থাইল্যান্ডে কিন্তু সবাই সব ধরনের ব্যবসা আপনি চাইলেই করতে পারবেন না। আপনার মনে চাইলেই আপনি কিন্তু
ট্যাক্সি চালাতে পারবেন না, আপনি মনে চাইলেই একটা সেলুন খুলে বসতে পারবেন না। এখানে ব্যবসার কিছু ক্যাটাগরি আছে যেগুলো ফরেনরা করতে পারবে। সেই ব্যবসাগুলো কি এগুলো জানা আপনাদের প্রয়োজন, জেনে শুনে বুঝে তারপরে আপনারা ইনভেস্টে যান, তাহলে আপনি আপনার মূলধন হারানোর সংখ্যাটা একেবারে কম থাকবে। আদারওয়াইজ আপনি হুট করে এসে কারো কথায় বসে আপনি কিছু টাকা ইনভেস্ট করে ফেলবেন। আমি মনে করি না শুধু, এবং আমার এই 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি যে 98% লোকই তারা তাদের মূলধন হারিয়েছে। এই So, এই থাইল্যান্ডেই ভাই। থাইল্যান্ডই পাতায় আচ্ছা। আসছে হুট করে কারো বুদ্ধিতে সে কিছু করে ফেলছে, বাট এটা ওয়ার্ক করেনি, এভাবে করেও না। বাংলাদেশি ভাইদেরকে বারবার বলবো, আপনাদেরকে বিভিন্ন লোভনীয় অফার ফেসবুকে দেখবেন, বিভিন্ন পেজে দেখবেন, ওই জায়গাগুলোতে আপনারা নজর না দিয়ে, কান না দিয়ে, আপনারা যদি একেবারে বেশি মানে ইন্টারেস্টেড থাকেন, আমি বলবো যে আপনারা একবার অ্যাটলিস্ট একটা ট্যুরিস্ট ভিসা করুন, করে এসে 1 মাস থাকুন, ঘুরুন, দেখুন, বুঝুন, তারপরে ডিসিশন নেন আপনি আসলে ব্যবসা করবেন কি করবেন না। তো বর্তমানে ট্যুরিস্ট ভিসা নিয়েও একটা বাংলাদেশে আপনি মনে হয় শুনেছেন যে বিভিন্ন এজেন্সি তারা 50,000, 80,000, 1 লাখ, 2 লাখ টাকা চাচ্ছে ট্যুরিস্ট ভিসা করায় দেওয়ার জন্য। তো এরকম কি আপনারা মানে লোকজন পাচ্ছেন যে আপনাদেরকে ফোন করতেছে যে ভাইয়া আমার কাছে এজেন্সি এত টাকা চাচ্ছে, অমুক লোক চাচ্ছে? আপনি এই ব্যাপারে কি বলবেন যারা ট্যুরিস্ট ভিসা আসতে চাচ্ছে টাকা দিয়ে? যারা একেবারে খুব পরিচিত ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছে যাবেন, তারা আপনার সব ধরনের ডকুমেন্টস নিবে, নিয়ে আপনাকে সব ডকুমেন্টস অনলাইনে যখন সাবমিট করবে, যদি এম্বাসি মনে করে আপনি ভিসা পাওয়ার যোগ্য, আপনাকে ভিসা দিবে। সেক্ষেত্রে ভিসা ফিটা হয়তোবা 4,000 টাকার মতন, প্লাস আপনার যারা এজেন্সি যারা করে দিবে তারা মিলিয়ে হয়তোবা 8-9 হাজার টাকা হচ্ছে টোটাল কস্ট। এই কস্টেই কিন্তু আপনি যদি ক্যাপাবল থাকেন, আপনি যদি যোগ্য থাকেন, আপনি ভিসা পেয়ে যাবেন। এবং ট্যুরিস্ট ভিসা পেলে আপনাকে এসে অবশ্যই ঘুরে ফিরে যেতে হবে, আপনাকে এখানে থাকার কোনো সুযোগ নাই। তো যারা দালালরা বলতেছে 2 লাখ, 1 লাখ, 80,000 হরেবার, তারা কি করতেছে, তারা হয়তোবা আপনাকে বলবে থাইল্যান্ড, আপনাকে নিয়ে যাবে কম্বোডিয়া। যেহেতু জানেন আমাদের দেশে কম্বোডিয়ার কোনো এম্বাসি নাই, যার কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা লেটার বা এই টাইপের কিছু একটা দিয়ে কিন্তু কম্বোডিয়াতে ভ্রমণ করা যায়। এক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে গিয়ে ম্যাক্সিমাম লোকদেরকে এয়ারপোর্টেই কিন্তু আটকিয়ে দেওয়া হয়, তাদেরকে কম্বোডিয়াতে ঢুকতে দেওয়া হয় না, এবং দালালগুলো কিন্তু এয়ারপোর্টে ফেলেই চলে যায়, বা এয়ারপোর্টে থেকে আর তারা ডিসকানেক্টেড হয়ে যায়, তারা আর যোগাযোগ করে না। তারপরে ওই লোকটার কি হয়, সে হয়তোবা কম্বোডিয়ার জেলে থাকে, অথবা সে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাকে, অথবা সে হয়তোবা থাইল্যান্ডের বর্ডারে, থাইল্যান্ড যদি কোনোভাবে কম্বোডিয়াতে ঢুকেও যায় এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, সেক্ষেত্রে তখন সে থাইল্যান্ডে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা ধরা পড়ে যায় পাহাড়ি কোনো এলাকায় বা নির্জন কোনো দুর্গম এলাকায়, যেখানে আসলে মানুষজন নেই। একটা সময় তারা পুলিশের হাতে ধরা খেয়ে যায় এবং এখানের জেলে তাদেরকে জেল খাটতে হয়। তো আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা এরকম কোনোভাবেই কোনো প্রতারণার ফাঁদে পা দিয়েন না। বর্তমান লাস্ট কিছুদিন না, কিছু মাস ধরে এই কম্বোডিয়া এবং লাওস এবং থাইল্যান্ড এই বর্ডারগুলো কিন্তু খুবই দালালরা লমরমা একটা ব্যবসার করে তুলেছে। হ্যাঁ, সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশিদেরকে, বিশেষ করে কম্বোডিয়া লাওসে এম্বাসি না থাকার কারণে এই দেশেকে লোকজনগুলোকে এয়ারপোর্ট থেকে কেউ কন্ট্যাক্ট করে ভিতরে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা প্রতারিত হচ্ছে। সুতরাং সবাই এই প্রতারণা থেকে বিরত থাকবেন। আমার অনুরোধ, আপনারা জেনে বুঝে শুনে তারপর আপনারা পদক্ষেপ নেবেন। শখ ভাই, আরেকটা বিষয়, আপনি যেহেতু অলরেডি বলে ফেলছেন যে বর্ডার দিয়ে আসতেছে, তো অনেকে আসলে অনেক দেখা গেছে যে আমাদের গ্রামের সহজ সরল ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের, তো তারা মনে করতেছে যে থাইল্যান্ডে আমি ট্যুরিস্ট ভিসা আসতে পারলাম না, আমি বর্ডার ক্রস করে আমি থাইল্যান্ডকে রুট হিসেবে ব্যবহার করে মালয়েশিয়া যাবো, বা মালয়েশিয়াকে রুট হিসেবে ব্যবহার করে থাইল্যান্ডে আসবো বা লাওসে। তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে আপনি স্পেশালি কি বলবেন? প্রথমত আমি আপনাকে বলি, কম্বোডিয়া এবং লাওস এই দুটো দেশ কিন্তু অনেক গরিব, ইভেন বাংলাদেশ থেকেও গরিব। বাংলাদেশের থেকেও তারা অর্থনৈতিকভাবে অনেক গরিব। আমাদের দেশের মানুষজনের যতটুকু ক্যাপাবিলিটি আছে, এই দুইটা দেশের মানুষজনের ক্যাপাবিলিটি কিন্তু অতটুকু নাই, এবং তাদের দেশের লোকজন থাইল্যান্ডে এসে শ্রমিক হিসেবে কাজ করতেছে। তারা কিভাবে আমাদের দেশ থেকে শ্রমিক হিসেবে নেবে? তাদের নিজেদের লোকজনই তো অন্য দেশের শ্রমিক হিসেবে কাজে যাচ্ছে। আপনি আমাকে এখানে একটা কথা বলছেন কিছুদিন আগে যে এক টুরিস্ট মারা যায়, এখানে বা পাস নেওয়ার যে ব্যাপারটা বা প্রসেসটা,
হ্যাঁ। আপনি কি বাংলাদেশের সরকারকে কোনো মেসেজ দিতে চান, বা অ্যাম্বাসিডারকে কোনো মেসেজ দিতে চান এই প্রোগ্রামের মধ্যে দিয়ে? অবশ্যই আমি চাই, কেননা এটা খুব এক্সপেন্সিভ আপনার। হুম হুম একটা টুরিস্ট এখানে আসার পরে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায় এখানে। হুম। তো মারা যাওয়ার পরে ওনাকে কাজটা পাঠানোর যে প্রসেসটা হুম। খুবই ডিফিকাল্ট। ডিফিকাল্ট। এর জন্য একটা এজেন্সি আছে, মানে এটা পেমেন্ট করেই নিতে হয়, ওদের প্রায় 90,000 থেকে 1 লাখ বাতের মতো বাত লাগে। হ্যাঁ। তো চাই যে এটা যাতে এম্বাসির মাধ্যমে খুব দ্রুত হয়, এবং ওনার অনেক সময় লাগছে বাংলাদেশে ওই পাঠাইতে। লোকটাকে হ্যাঁ, আপনারা রাস্তায়। কোথায় রাখছিলেন তাকে? ওই যে হসপিটালের আপনার মর্গে। ছিল, হ্যাঁ মর্গে ছিল। মর্গে ছিল, এবং পরবর্তীতে লোকটাকে পাঠানোর ব্যাপারে কি টাকা পয়সা আপনারাই খরচ করেন? হ্যাঁ, আমাদের এই যে বড় ভাই আছে বা এখানকার পাড়ায় হ্যাঁ। যারা গণ্যমান্য যারা আছে, সবাই মিলে একটা ফান্ড তৈরি করে এরপরে তৈরি করে পাঠাবার তারা ব্যবস্থা করে আর কি। এইভাবে করছে। তো দর্শক আসলে কিন্তু সরকারি কোনো সরকারি কোনো সাহায্য সহযোগিতা নাই। এখানে আসার পরে যে ভাতের হোটেল তো আপনাদের চলতেছে, তো হঠাৎ করে রুমটা কি প্রথমে ছিল, না ভাতের হোটেলটা আপনাদের আগে প্রথম ছিল? প্রথম আমাদের ভাতের হোটেলটাই আগে ছিল। ভাতের হোটেলটাই ছিল। হ্যাঁ, তো এরপরে চিন্তা করলাম যে একটু রুম সহ যদি হয় হুম। তাহলে বাংলাদেশি লোকজনের জন্যই সুবিধা হয়। আপনার উপরে থাকলো, নিচে রেস্টুরেন্ট, নিচে খাওয়া দাওয়া হ্যাঁ, করলো, নিচে মানে খাওয়া দাওয়া। সবই পাচ্ছে কাছে। সবকিছুই পাচ্ছে। জি। হ্যাঁ। আমরা হচ্ছে একটা প্যাকেজ দেই, সেটা হচ্ছে সিঙ্গেল অনেকেই আসে, হ্যাঁ হ্যাঁ তো আমাদের যে কোয়ান্টিটি থাকে হ্যাঁ। তো ওটা মনে করেন 2-3 জন শেয়ার করা যায়। ওকে। 1-2 জন সিঙ্গেল হইলে আমরা একটা প্যাকেজ দেই, হুম বা বিফ চিকেন, হুম। এরপরে আপনার ভেজিটেবলস ডাল টাল এগুলো আচ্ছা। মিক্স করে 150 বাতে আমরা একটা প্যাকেজ দিই আর কি। 150 বাতের মধ্যে। হ্যাঁ, Golden boys of Bangladesh, golden boys of Bangladesh, we stepping no delay. Golden boys of Bangladesh. তো ভাইয়া হচ্ছে পাঁচার মতো জায়গায় বাংলা গান শুনছে, তার গাড়িতে প্লে করছে। তো ভাইয়া বাংলাদেশকে কি রকম মিস করেন বলেন? আমরা যতই বিদেশে থাকি না কেন, আপনার যত বছরই থাকি না কেন, এখানের ন্যাশনালিটি হন অন্যরা যারা আছে অন্যান্য দেশে, রুট তো আমাদের বাংলাদেশ। তো এই ক্ষেত্রে আপনার সব সময় বাংলাদেশকে মিস করি। আপনি আজকে অনেক সুন্দর একটা গাড়ি, অনেক দামি একটা গাড়িতে আমাকে তুলছেন। আপনার লাইফের ড্রিম কি এই পাতায়া থাইল্যান্ড পূরণ করতে পারছে? হ্যাঁ, আমি বলবো যে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন আমি এটা নিয়ে অনেক খুশি, এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ বলি। শখ ভাই, এখানে আসলে আপনি যেহেতু গাড়ি নিজে চালাচ্ছেন, তো মানুষ হয়তো কমেন্টস করতে পারে বা বলতে পারে যে ভাইয়া আসলে কিভাবে গাড়ি চালাচ্ছে, কোন লাইসেন্স দিয়ে, বা ভাইয়া লাইসেন্স হয়েছে কত সালে। তো ভাইয়া লাইসেন্সের ব্যাপারটা যদি আমার দর্শকদেরকে একটু জানাইতেন, যে এখানে লাইসেন্সটা কিভাবে করেন, কিভাবে পান। আমি 2007-8 সালের দিকে করেছি। আচ্ছা তো এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা একটু কষ্ট বলতে মানে আপনার পরীক্ষা দিতে হয়। এটা কি এবং- পেপার ওয়ার্ক না ফিল্ড ওয়ার্ক? এখানে পেপারে আপনাকে মৌখিক প্রশ্ন থাকে 50টা, সেই 50টা প্রশ্নে আপনাকে 45 মার্ক পেতে হবে। আচ্ছা আচ্ছা, ডিফিকাল্ট হয়। হ্যাঁ, আপনি 5টা ভুল করতে পারবেন, হুম। নট মোর দ্যান মানে 5টা। 10টা হ্যাঁ। ভুল হয়ে গেলে, 7টা ভুল আপনি হয়ে গেলে 6টা ভুল হলেই আপনি ডিসকোয়ালিফাই। ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, তো আপনার ওই যে ইয়া করতে হবে, পরীক্ষা দিতে হবে রিটেন, আর রিটেনে যখন আপনি পাস করবেন দেন আপনাকে ড্রাইভিং এর যে ওদের হ্যাঁ, ফিল্ডে হ্যাঁ, যে হ্যাঁ, ড্রাইভিং এর যে প্র্যাকটিসটা আছে সেটা হ্যাঁ। দিবে। আপনি ফিল্ডে যখন পাস হ্যাঁ। করে যাবেন, ও সেম ডে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আপনার সেম ডে আপনি ডিজিটাল কার্ড সহ, মানে যা লাইসেন্সে ডিজিটালি কার্ড হয় আর কিছু না, ওই একই দিনে দিয়ে দিলাম। তো ভাইয়া, এখানে রোডে আপনি গাড়ি চালাচ্ছেন এত দীর্ঘ জীবন থেকে অনেক বছর হয়ে গেছে, তো এখানে ট্রাফিককে আপনি কিরকম এনজয় করেন, বা বাংলাদেশের ট্রাফিক সম্পর্কে আপনার একটু যদি কোনো সাজেশন বা পরামর্শ থাকে? ড্রাইভাররা যতক্ষণ পর্যন্ত না ট্রাফিক রুলস গুলো না মানবে, ততদিন পর্যন্ত ট্রাফিকের কোনো উন্নতি হবে না। জি। আমাদের দেশে এখন পর্যন্ত রেড লাইট, হ্যাঁ রেড লাইট হলে গাড়ি থামবে সিগনালে, গ্রিন লাইট হলে গাড়ি চলবে, এই প্র্যাকটিসটাই আমাদের নাই। এটাই নাই। ইভেন আমাদের রাস্তাঘাট গুলোতে আমার মনে হয় যে রেড লাইটের যে সিগন্যাল গুলো হ্যাঁ, থাকা হ্যাঁ, উচিত, হ্যাঁ। সেগুলো বোধহয় এখনো সব জায়গাতে নাই। আমাদের প্রথমত হচ্ছে ড্রাইভারকে ট্রেন আপ করতে হবে, তাদেরকে ট্রাফিক রুলস সম্পর্কে জানাইতে হবে, তারা জানবেন বুঝবেন, দেন আপনি কিন্তু একটা
ভালো পরিবেশ পাবেন গাড়ি চালানোর জন্য। আপনি ভালো চালাচ্ছেন, কিন্তু আপনাকে এসে যে আরেকজন অ্যাক্সিডেন্ট করবে বা আপনাকে ইয়া করবে, সে তো ভালো নাও হতে পারে। সে তো ভালো নাও হ্যাঁ, হতে তো আমাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে আরো বেশি একটু ইয়া করা উচিত, যাতে অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি সত্যিকার অর্থে ড্রাইভিং জানেন উনি যেন লাইসেন্সটা পান। এখানে আপনি দেখলেন কেউ কিন্তু কাউকে হর্ন দিচ্ছে না। না ভাই, ইভেন ইটস এ ব্যাড ম্যানার। যদি আপনি কাউকে হর্ন দেন, তার মানে আপনি তাকে গালি দিলেন, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমাদের দেশে দেখবেন দে ফিল ইনসাল্ট। হ্যাঁ, দে ফিল ইনসাল্ট। আর আমাদের দেশে কি হয়, আমাদের দেশে একজন আরেকজনকে বলে হর্ন দে না, হর্ন দে, এই বেটা হর্ন দে, হর্ন দে। তো দর্শক, সোহাগ ভাই এখন অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে, আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো এই সুন্দর জায়গায় এসে ভাইয়ের ব্যক্তিগত লাইফের একটা গল্প শুনবো। ভাই, এই জায়গাটায় আসলে, এত সুন্দর জায়গা, আপনি কাকে মিস করেন বেশি সেটা বলেন। এখানে আসলে মানে একটু আমি ব্যক্তিগত প্রেম ভালোবাসার প্রণয়ে গেলাম, আপনার সম্পর্ক আসলে নিয়ে যেটা ব্যক্তিগত জীবন। মিস বলতে তো বাংলাদেশের সবাই, ফ্যামিলি সবাইকে হ্যাঁ, মিস করি, জি। সবসময় মিস করি। হ্যাঁ। তো আপনি যখন একটা সময় দেখবেন যে কাজ করতে করতে না একটু মানুষ হ্যাঁ, ইয়া হয়ে যায়, যে একটু রিল্যাক্স দরকার, হ্যাঁ, হ্যাঁ। একটু বসা দরকার, তখন এখানে এসে বসে একটা কফি খেলে হ্যাঁ। একটু ভাল লাগে। সোহাগ ভাই এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছেন, পরিবেশটা, প্রকৃতিটা অনেক সুন্দর। তো এখানকার আইন কানুন কি রকম আসলে, যারা কিভাবে এত সৌন্দর্যকে রক্ষা করে থাই গভর্নমেন্ট? আইন কানুন ভাই, আপনাকে যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, Okay. আপনি দেখেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। এই বিল্ডিংটা কিন্তু দেখেন অলমোস্ট আমার মনে হয় 80% কমপ্লিট হয়ে গেছে, 80% কমপ্লিট হয়ে গেছে, এবং অল ইউনিট আর সোল্ড আউট, সব বিক্রি হয়ে গেছে। কিন্তু গভর্নমেন্ট নোটিস করলো যে এই বিল্ডিংটা তাদের এই সমুদ্রের ভিউটাকে বাধা দিচ্ছে, যার কারণে কোর্ট থেকে একটা আদেশ হলো যে এটাকে ভেঙে ফেলতে হবে, কারণ এটা তাদের ভিউকে বাধা দিচ্ছে। সো এখন কি করতে হবে, বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে। এত বড় হিউজ ইনভেস্টমেন্ট, সবগুলো ইউনিট বিক্রি হয়ে গেছে। এবং এরা কি তাহলে তাদের প্রাকৃতিক সৌন্দর্যটাকে এরা বেশি প্রাধান্য দেয়, যে আমরা এটাকে অফকোর্স সব সময় এত হিউজ ইনভেস্টমেন্টটাকে তারা ভেঙে ফেলবে। ভেঙে ফেলতে হবে, এবং কোর্ট এটাকে অলরেডি রায় দিয়ে দিয়েছে, এটা টুডে টুমরো ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলতে হবে। তো ওদের আইনটা আপনি এখানে এই যে একটা এক্সাম্পল বুঝতে পারবেন যে ওদের আইনটা কত শক্ত, এবং ওরা নিজেদেরকে অনেক ভালোবাসে। ওদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে বিষয়গুলো আছে, এগুলোকে ওরা সবসময় রক্ষা করে। আপনি কি আপনার প্রিয়জন, কোন বন্ধু বা আপনার জীবনের প্রতি কৃতজ্ঞতা যাদের আছে, আপনি কি কাউকে এরকম কিছু ডেডিকেট করতে চান বা কারোর উদ্দেশ্যে কিছু বলতে চান, নাম মেনশন করে বা নাম মেনশন ছাড়া? না, আমি সবসময় আমার যারা ওয়েল উইশার, যারা আমার এই গল্পের পিছনে অনেকে আমাকে মানে বুদ্ধি দিয়ে, তারপরে মেন্টালি অনেকে সাপোর্ট দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কারণ ওনাদের মেন্টাল সাপোর্ট বা বিভিন্ন সহযোগিতার কারণেই আজকে আল্লাহ তাআলা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহর রহমত তো অবশ্যই বটে, কিন্তু আমাদের বিশেষ করে একজন বড় ভাই আছেন, উনি আমাকে খুব মেন্টালি সাপোর্ট দেন, সবসময় সবকিছুতে পরামর্শ দেন, ভালো মন্দ, বা যখন মানে কোনো একটা ডিসিশনে নিতে পারি না বা ইনডিসিশনে ভুগি, তখন আমার ওই বড় ভাইটা সে যখন আমি জিজ্ঞেস করি, উনি আমাকে বুদ্ধি দেন বা উপদেশ দেন যে এটা করো, এটা করলে তা হতে পারে। তো অবভিয়াসলি আমি ওনার নামটা বললাম না, বাট আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমার লাইফের একটা বড় একটা যে আমি যদি ক্রেডিট দেই, এই ক্রেডিটটা ওনার, আমার ওই বড় ভাইটার। তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও খুব ভালো রাখেন, এবং ওনারও জীবনে যেন সব ধরনের সাকসেস হয়। আমার মনে হয় সব থেকে বেশি আপনাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে আপনার বাবা মার যে স্মৃতি বা তাদের পরিবারের যে একটা স্মৃতি, এটা তো আসলে আপনাদেরকে কেড়ে বেড়ায়, মানে কষ্ট দেয়। তো আপনি কি এমন কোন স্মৃতি আমার দর্শকদের মাধ্যমে শেয়ার করতে চান, এবং প্রোগ্রামটা আমরা এইভাবেই শেষ করে ফেলবো? আসলে স্মৃতি বললে তো অনেক স্মৃতি থাকে, প্রত্যেকটা সন্তানের তার বাবা মার সাথে অনেক স্মৃতি থাকে। তো আমি বলবো যে প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান খুবই মানে মূল্যবান একজন পার্সন, এবং সবাই চেষ্টা করে, প্রত্যেকটা প্যারেন্টসই চেষ্টা করে তার সন্তান যাতে সফলতার শীর্ষে পৌঁছে যায়। এবং সেম আমার বাবা মাও সেই একই ইয়া করেছেন, এবং তারা যথেষ্ট কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন আমাকে বা ভালো কিছু
লাইফে ভালো কিছু করতে পারি সেই চেষ্টা তারা করেছেন এবং আলহামদুলিল্লাহ তাদের চেষ্টা সফল হয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকেও একটা ভালো জায়গায় নিয়ে এসেছেন। তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা বেঁচে আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছেও আমি এর জন্য মানে বারবার আলহামদুলিল্লাহ বলি এবং তারা সুস্থ থাকুক। আমি আল্লাহর কাছে একটা দোয়াই করি, তারা সুস্থ থাকুক, ভালো জীবন তারা মানে এনজয় করুক, এটাই আমি চাই। দর্শক, আমি সবাইকে বলবো যে আপনারা যে যেখানে যেভাবে যাই করতে চাচ্ছেন, আপনারা অনেস্টি এবং ডিগনিটি অবশ্যই মেনটেন করবেন এবং যেটা করবেন সম্পূর্ণ মেধা এবং সম্পূর্ণ শ্রম দিয়ে এবং আপনি ডেলিগেট মানে করে যে আমি এটাই করব, সম্পূর্ণ পরিশ্রম, সম্পূর্ণ কিছু এবং আত্মবিশ্বাস নিয়ে, ফুল কনফিডেন্স নিয়ে যখন করবেন, সফলতা অবশ্যই আপনাদেরকে ধরা দিবে এবং আশা করি আপনারাও আরো ভালো ভালো কিছু করতে পারবেন। আরো আমাদের গোল্ডেন হিরোজ দেশ বিদেশে আরো ছড়িয়ে পড়বে, আরো বেশি বেশি হিরোজ আমরা পাবো, সেই দোয়া রাখি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Golden